আপনারা নিশ্চয়ই অনেক সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দেখেছেন। এমন গল্প যেখানে একজন নির্মম খুনি তার শিকারকে নিখুঁতভাবে বেছে নেয়। আজ আমি এমন এক সাইকোপ্যাথের গল্প নিয়ে এসেছি যা আপনার দেখা বা কল্পনারও সীমা ছাড়িয়ে যাবে। এমন এক গল্প যা দেখার পর ভয় আপনার হৃদয়ে গেঁথে যাবে। মুভি শেষ হলেও এর কাহিনী আপনার মন থেকে মুছে যাবে না। তাহলে প্রস্তুত, কারণ এখন আমরা ঢুকে পড়ব এক ভয়ঙ্কর খুনির গল্পে। আজ বলবো তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভি সাইকোর কথা। মুভির শুরুতেই আমরা একটি হৃদয় কাঁপানো দৃশ্যের মুখোমুখি হই। একটি মেয়েকে বিছানায় শক্ত করে বাঁধা, সে বাঁচার জন্য আর্তনাদ করছে। ঠিক তখনই একজন লোক আসে, হাতে ধারালো চাপাতি। এক কোপে মেয়েটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরদিন শহরের বাইরে এক খোলা মাঠে তার মাথাবিহীন অর্ধনগ্ন দেহ পাওয়া যায়। এখানে আমরা পুলিশের এসআই মধুর সঙ্গে পরিচিত হই। তার কথা জানা যায় মেয়েটি গতরাতে গুম হয়েছিল। খুনি এভাবেই দেহ ফেলে যায়। এটা তার প্রথম কাণ্ড নয়। খবর পেয়ে মেয়েটির বাবা মা ছুটে আসেন, কিন্তু কোনো বাবা মায়ের পক্ষে কি সম্ভব নিজের সন্তানের এমন দশা সহ্য করা? দৃশ্য বদলায়, আমরা চলে যাই একটি রেডিও স্টুডিওতে। এখানে প্রোগ্রাম হোস্ট করছেন দাগিনী, তার অতিথি সাইকিয়াট্রিস্ট শালিনী। শহরে ইতিমধ্যে 13টি খুন হয়েছে। দাগিনী শালিনীর কাছে জানতে চান কেন এই খুনি কোনো মেয়ের সঙ্গে যৌন নির্যাতন করে না, কেন প্রতিবার দেহের সঙ্গে মাথা পাওয়া যায় না, খুনি এই মাথা নিয়ে কি করে। শালিনী বোঝান সাইকোপ্যাথরা শুধু খুন করেই আনন্দ পায় না, তারা শিকারের কাপড়, গয়না বা দেহের কোনো অংশ কেটে নিয়ে রাখে। এগুলো তাদের কাছে ট্রফি বা পদকের মতো। কেউ এগুলো দেখে আনন্দ পায়, কেউ রাগে ফেটে পড়ে। এদিকে দাগিনীর প্রোগ্রাম শুনছেন গৌতম নামের একজন। গৌতম জন্মান্ধ, কিন্তু দাগিনীর কণ্ঠ শুনেই তিনি তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে যান। অন্যদিকে আমরা খুনিকে দেখি, সে একটা ডিপ ফ্রিজে কাটা মাথাগুলো সাজিয়ে রেখেছে। পরের দিন দাগিনী লাইব্রেরিতে আসেন। তার বাবা জয়রামের সঙ্গে তিনি একটি বই খুঁজছেন। তখনই তিনি লক্ষ্য করেন গৌতমকে। তার বন্ধু রাজা তাকে বই পড়ে শোনাচ্ছে। দাগিনী প্রায়ই এখানে গৌতমকে দেখেন। তিনি বাবাকে ডাকতে যান, কিন্তু গৌতম তার পারফিউমের সুবাস থেকেই তার উপস্থিতি টের পান। গৌতমের ঘ্রাণ ও শ্রবণ শক্তি অসাধারণ, তবে দাগিনী বাবাকে নিয়ে আসার আগেই গৌতম চলে যান। এদিকে যে মেয়েটি খুন হয়েছে তার নাম রূপা। সে এই লাইব্রেরির কাছে নিখোঁজ হয়। তার স্কুটি এখানেই পড়েছিল। রূপার বাড়িও কাছেই। পুলিশ তার বাবা মায়ের সঙ্গে কথা বলে জানতে পারে রূপা দুপুর 3টায় বাড়ি থেকে বেরিয়েছিল। 3:15 থেকে 3:30-এর মধ্যে তাদের কাজের মহিলা রূপার স্কুটি রাস্তায় দেখতে পান। তখন থেকে রূপার ফোন বন্ধ। পুলিশের মাথায় হাত। দিনের বেলায় রাস্তা থেকে মেয়েকে তুলে নিল, অথচ কেউ দেখল না। অন্য দৃশ্যে দাগিনী ও তার বাবা একটা নার্সারিতে। এখানেও দাগিনী দেখেন গৌতম গাছ কিনতে এসেছেন। আশ্চর্যজনকভাবে গৌতমও দাগিনীর মতো একটি ক্যাকটাস কেনেন। দাগিনীর সন্দেহ হয় গৌতম কি তাকে অনুসরণ করছে। এরপর আমরা খুনিকে দেখি। ডান হাতে ক্লোজ করে সে একটি হোটেলে প্রবেশ করে। জানা যায় সে এমআরকে ইন্ডাস্ট্রির মালিক আঙ্গুলিমালা। দৃশ্য বদলায়, দাগিনী তার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে বাবার সঙ্গে যান। সেখানে গৌতম অর্কেস্ট্রা পরিচালনা করছেন। গৌতমকে দেখে দাগিনী নিশ্চিত সে তার জন্য এখানে। তিনি মনে করেন গৌতম অন্ধত্বের ভান করছে। রাগে তিনি গৌতমের কলার ধরে মঞ্চ থেকে নামিয়ে দেন। দাগিনীর বান্ধবী বোঝানোর চেষ্টা করেন গৌতম তার ভাইয়ের বন্ধু, কিন্তু দাগিনী বিশ্বাস করেন না। গৌতম তখন সবার সামনে গান গেয়ে নিজের ভালোবাসার কথা বোঝানোর চেষ্টা করেন। গান শেষে রাজা গৌতমকে নিয়ে যাওয়ার সময় গৌতম বলেন 10 মিনিট অপেক্ষা করো, দাগিনী আসতে পারে। রাজা রেগে চলে যায়। ঠিক তখনই দাগিনী এসে গৌতমের কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চান। তিনি বলেন, তুমি অন্ধ বলে করুণা করে তোমাকে ভালোবাসতে চাই না। গৌতম উত্তর দেন, কে বলেছে তোমাকে ভালোবাসতে? আমি তোমাকে ভালোবাসি, এটাই যথেষ্ট। দাগিনী জানতে চান, আমি কোথায় যাই তুমি কিভাবে জানো? গৌতম বলেন, তোমার কাছের লোক দারোয়ান, এদের টাকা দিই। দাগিনী চ্যালেঞ্জ ছুড়ে দেন, ঠিক আছে, কাল আমি এমন জায়গায় যাব যার কথা আমার বাবাও জানেন না। দেখি তুমি আমাকে খুঁজে পাও কিনা। গৌতম বলেন, তুমি যেখানে যাও আমি তোমাকে খুঁজে বের করব। রবিবার তোমার জন্মদিন, আমি খুঁজে পেলে আমাকে ডাকবে। দাগিনী হাসেন, ঠিক আছে, তুমি হবে চিফ গেস্ট, কিন্তু ক্লু পেতে আমার শো শুনো। এরপর দাগিনী চলে যান, আর গৌতম খুশিতে রাজার নির্দেশে গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। পরের দিন সকালে গৌতম দাগিনীর রেডিও শো এর জন্য অপেক্ষা করেন। শো শুরু হলে তিনি পুরোটা রেকর্ড করেন, কারণ এখানে দাগিনী ক্লু দেবেন। শোতে দাগিনী ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনের কথা উল্লেখ করেন। গৌতম এই ক্লু ধরে ফেলেন। সন্ধ্যায় দাগিনী একা রেলওয়ে স্টেশনে।
আশেপাশে কিছু ভিখারি ছিল, তারাও চলে যায়। দাগিনী একা হয়ে আংটি নিয়ে খেলছেন গৌতমের অপেক্ষায়। ঠিক তখনই আঙ্গুলিমালা হাজির। দাগিনী ভয় পান, জিজ্ঞেস করেন, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আঙ্গুলি বলে, তুমি আমাকে চেনো। সে দাগিনীর নাকে স্প্রে করে। দাগিনী ধীরে ধীরে অজ্ঞান হয়ে যান। তবে বাঁ দিকে তাকিয়ে দেখেন গৌতম রেললাইন ধরে আসছে। এতে তার একটু ভরসা হয়, কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে। আঙ্গুলি প্রথমে গৌতমকে দেখে ভয় পান, কিন্তু গৌতমের অন্ধত্ব বুঝে উপেক্ষা করে। গৌতম দাগিনীর পারফিউমের সুবাস পেয়ে দাঁড়িয়ে পড়েন। আঙ্গুলি দাগিনীকে কাঁধে তুলে নিয়ে যায়। তখন দাগিনীর হাত থেকে একটি আংটি পড়ে যায়। গৌতম শব্দ শুনে সেটি খুঁজতে থাকেন। এরপর আংটি পেয়ে যান। তিনি নিশ্চিত নন এটা দাগিনীর কিনা, কিন্তু পারফিউম আর ক্লু থেকে বোঝেন দাগিনী এখানে এসেছিল। তিনি রাজাকে জানান। রাজা পুলিশ নিয়ে আসে। গৌতম বলেন, দাগিনীকে কিডন্যাপ করা হয়েছে, তাকে এখনই না বাঁচালে খুন হবে। পুলিশ জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে দাগিনী এখানে ছিল? গৌতম বোঝান, দাগিনী ক্লু দিয়েছিলেন ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন সম্পর্কে। গুগল সার্চে তিনি জানতে পারেন কোম্বাটুরের এই জায়গায় প্রথম রেললাইন স্থাপিত হয়। দাগিনীর মায়ের জন্ম এখানে। মৃত্যুর পর তাকে এখানে কবর দেওয়া হয়। দাগিনী প্রতি জন্মদিনে মায়ের কবর দেখতে আসেন। দাগিনীর বাবা জয়রাম ছুটে আসেন। গৌতমের কাছে জানতে চান, আমার মেয়ে কোথায়? এদিকে আঙ্গুলি দাগিনীর সেই জায়গা নিয়ে বেঁধে রাখে যেখানে সে অন্য মেয়েদের খুন করেছে। দাগিনী বাঁচতে ছটফট করেন, চিৎকার করেন, কিন্তু বন্ধ ঘরে শব্দ বাইরে যায় না। আঙ্গুলি ধারালো ছুরি নিয়ে তাকে মারতে যায়, কিন্তু দাগিনীর মুখে ভয় নেই, বরং হাসি। আঙ্গুলি অবাক। সে জিজ্ঞেস করে, আমি তোমাকে মারতে যাচ্ছি, তুমি হাসছো কেন? দাগিনী বলেন, কারণ আমি তোমার শেষ শিকার হব। আজকের পর তুমি আর কাউকে খুন করতে পারবে না। আঙ্গুলি জানতে চায়, পুলিশ আমাকে ধরবে? দাগিনী বলেন, না, গৌতম তোমাকে আটকাবে। রেলওয়ে স্টেশনে তুমি আমাকে নিয়ে যাওয়ার সময় একজন অন্ধ লোককে দেখেছিলে, সে গৌতম। 7 দিন পর আমার জন্মদিন। এই 7 দিনের মধ্যে গৌতম আমাকে উদ্ধার করবে। আঙ্গুলির চোখে ভয় ফুটে ওঠে। সে ছুরি রেখে চলে যায়। বাইরে গিয়ে সে পেট্রোল পাম্পের কাছে একজন প্রস্টিটিউটকে গাড়িতে তুলে নেয়। মেয়েটি কায়েল নিশ্চিন্তে তার সঙ্গে যায়। কথা বলতে বলতে সে গাড়ি ড্যাশবোর্ডে চকলেট পায়। খাওয়ার পর অজ্ঞান হয়ে যায়। আঙ্গুলি তাকে সেই ঘরে নিয়ে যায়। দাগিনীকে বিছানা থেকে নামিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে। কায়েলকে বিছানায় রেখে দাগিনীর সামনে তার মাথা কেটে ফেলে। দাগিনী স্তব্ধ। আঙ্গুলি বলে, ওকে আসতে দাও, সে এলে তোমার মাথা তার হাতে দেব। ততদিন তুমি বেঁচে থাকবে, অর্থাৎ 7 দিন পর দাগিনীর জন্মদিন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখবে। এটা তার জন্য চ্যালেঞ্জ। পুলিশ বুঝতে পারে না আঙ্গুলি কেন প্রস্টিটিউটকে নিল। সে সবসময় সুন্দরী মেয়েদের নেয়, কিন্তু যৌন নির্যাতন করে না। সে সিরিয়াল রেপিস্ট নয়, সিরিয়াল কিলার। পরদিন জলাশয়ের পাশে এক প্যাটার্নে আরেকটি মাথাবিহীন দেহ পাওয়া যায়। পুলিশ বুঝতে পারে না এটা কায়েলের নাকি দাগিনীর। গৌতম খবর পেয়ে ছুটে আসেন। রাজাকে অনুরোধ করেন দেহের কাছে নিয়ে যেতে। পুলিশের অগোচরে রাজা তাকে নিয়ে যান। গৌতম দেহের পায়ের কাছে বসে কিছু পরীক্ষা করেন। ডিএসপি তাকে সরিয়ে দেন। গৌতম শালিনীর সঙ্গে দেখা করেন। বলেন, দাগিনী বেঁচে আছে, এই দেহ প্রস্টিটিউটের। শালিনী বলেন, 13টি খুন একই প্যাটার্নে, হঠাৎ কেন প্যাটার্ন বদলাবে? যদি দাগিনীকে না মারে তবে প্যাটার্ন ভাঙবে। গৌতম বলেন, আমি সিবিসিআইডির কাছে যাচ্ছি। শালিনী বলেন, 1.5 বছরও তারা খুনিকে ধরতে পারেনি। তুমি তোমার বুদ্ধি আর হৃদয় দিয়ে দাগিনীকে খুঁজে বের করতে পারবে। গৌতম সিবিসিআইডি অফিসে যান। ডিএসপি তার কথা উড়িয়ে দেন। তবে অফিসার আকবর বলেন, এসআই কমলা দাস এই কেস তদন্ত করছিলেন, তার সঙ্গে দেখা করো। গৌতম কমলার বাড়ি যান। কমলা একটি দুর্ঘটনায় পা হারিয়েছেন, এখন অন্ধকার ঘরে থাকেন। তিনি গৌতমের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। গৌতম জোর করে ঘরে ঢুকে সাহায্য চান। কমলা তাকে তাড়িয়ে দিতে চান। কাজের মহিলা বসন্তী বলেন, ও পাগলি, কথা বলে লাভ নেই। কমলা বলেন, কে পাগলি? আমি পাগল? আর এক পাগল এসেছে আরেক পাগলিকে বাঁচাতে। গৌতম কমলাকে চড় মেরে বলে, তুমি মেয়ে হয়েও মেয়েকে সাহায্য করছো না, তুমি মেয়েই নও। এরপর তিনি চলে যান। পুলিশ কায়েলের বাড়ি যায়। তার দেহ সৎকারের জন্য প্রস্তুত করা হচ্ছে, কিন্তু মাথা নেই। কায়েলের সঙ্গে আরেক মেয়ে ছিল। সে জানায় কায়েল রাত 11:05 তাকে ফোন করে বলেছিল একজন ক্লিন শেভ, হ্যান্ডসাম, দামি গাড়ির লোকের সঙ্গে যাচ্ছে। মধু সব থানায় খবর দেয়। খুনি ক্লিন শেভড, ভালো পোশাক পরে, দামি গাড়ি ব্যবহার করে। তাকে ধরতে তল্লাশি জোরদার করতে বলেন। দাগিনী নিখোঁজের পর গৌতম খাওয়া ছেড়েছেন। রাজা বলেন, এভাবে দাগিনীকে বাঁচাবে কিভাবে? তখন বসন্তী কমলাকে নিয়ে আসেন। কমলা সাহায্য করতে রাজি, তবে শর্ত আছে। গৌতমকে একটি চড় খেতে হবে। বসন্তী চড় মারেন। কমলা বলেন, 1.5 বছর আগে দুর্ঘটনার পর আমি এই কেস নিয়ে কাজ করিনি।
ফাইল দরকার, যা সিবিসিআইডি অফিসে। কেউ দেবে না, চুরি করতে হবে। তারা প্ল্যান করে অফিসে যান। কমলারা গাড়িতে অপেক্ষা করেন। এদিকে রাজা মাতালের ভান করে সিবিসিআইডি অফিসের সামনে গিয়ে দাগিনীকে বাঁচাতে সাহায্য চাইছে। ঠিক তখনই মধু ও তার সঙ্গী অফিস থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হন। তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা কমলাকে জানিয়ে দেয়। কমলার নির্দেশ মতো গৌতম ভিডিও কলের মাধ্যমে সিবিসিআইডির অফিসের দিকে এগোয়। কমলা, যিনি এই অফিসে কাজ করেছেন, ভালো জানেন কোন পথে কিভাবে যেতে হবে, তাই ভিডিও কলে গৌতমকে দিক নির্দেশ দিয়ে অফিসের ভেতরে পৌঁছে দেন। গৌতম আলমারিতে সেই কেস ফাইলটি খুঁজে পান, কিন্তু ফাইল হাতে নেওয়ার মুহূর্তে কেউ তাকে সরিয়ে দেয়। দেখা যায় মধু একটি কাজের জন্য ফিরে এসেছেন। কিছুক্ষণ পর মধু চলে যান। তখন জানা যায় গৌতমকে বাঁচিয়েছেন আকবর। আকবর বলেন, 1.5 বছর ধরে আমি এই খুনিকে খুঁজছি। আমাদের কাছে শুধু একটি মেয়ে মিসিং, কিন্তু তোমার কাছে তো সবকিছু। এই ফাইল দিয়ে দাগিনীকে বাঁচাতে পারলে বাঁচাও, সমস্যা কি? আকবর ফাইলের ফটোকপি করে গৌতমকে দিয়ে দেন। অন্য দৃশ্যে আঙ্গুলি দাগিনীকে খাবার ও পানি দিয়ে যায়। অনেকদিন পর খাবার পেয়ে দাগিনী তাড়াতাড়ি খেয়ে নেন, তবে প্রয়োজনের তুলনায় বেশি পানি দিয়ে মেঝে পরিষ্কার করার চেষ্টা করেন। এরপর ঘুমিয়ে পড়েন। আঙ্গুলি প্লেট নিতে এসে দেখে দাগিনী মেঝে পরিষ্কার করেছে। এদিকে গৌতম ফাইল নিয়ে এলে কমলা সেগুলো পড়তে শুরু করেন। তিনি গৌতমকে বলেন, খুনি এখন পর্যন্ত 14 জন মেয়েকে হত্যা করেছে। 10 জন প্রফেশনালি সফল, 4 জন প্রস্টিটিউট। কমলা যখন সার্ভিসে ছিলেন প্রথম 6টি খুনের তদন্ত করেছিলেন, তবে একদিন সিঁড়ি থেকে পড়ে তার এই অবস্থা। তখন তিনি কোনো ক্লু পাননি। পরবর্তী 6টি খুনের মধ্যে 3টি একই প্যাটার্নে। দিনের বেলা গাড়ি নিয়ে বের হওয়া মেয়েরা গুম হয়ে যায়। পুলিশের ফাইল বলে দিনের আলোতে গুম হলেও কেউ দেখেনি। কমলা এটা বিশ্বাস করেন না। তারা 3টি মেয়ের কেস নতুন করে তদন্ত শুরু করেন। একজনের নাম এলিজাবেথ। এলিজাবেথের বাবা তাদের সেই জায়গায় নিয়ে যান যেখান থেকে মেয়ে নিখোঁজ হয়। আশ্চর্যজনকভাবে এলিজাবেথের স্কুটি রাস্তায় উল্টো দিকে পাওয়া যায়। কমলা বলেন, হয়তো কিছু দেখে স্কুটি থামিয়েছিল। কাছেই কর্পোরেশনের ডাস্টবিন। অন্য 2 জন মেয়ের ক্ষেত্রেও একই, নিখোঁজের জায়গার কাছে ডাস্টবিন। রূপা নিখোঁজ হয় 3:15 থেকে 3:30টার মধ্যে। গৌতম দেখেন এখনো 3:15। কাছে বাচ্চারা খেলছে। তিনি ভাবেন বাচ্চারা কিছু দেখে থাকতে পারে। এক বাচ্চা বলে, রূপা একটি কুকুরছানা দেখে স্কুটি থামিয়েছিলেন। গৌতমরা ধারণা করেন খুনি ডাস্টবিনের কাছে কুকুরছানা রেখে মেয়েদের থামায়। মেয়েরা কুকুরছানা তুললে খুনি বলে, এটা আমার। তারপর তাদের গাড়িতে তুলে অপহরণ করে। কমলা বলেন, শহরে 100টির বেশি পেট শপ, 40টির বেশি পেট ক্লিনিক। কুকুরে ফোকাস করলে সময় লাগবে। গৌতম বলেন, পুলিশকে জানানো উচিত। মেয়েরা সচেতন হলে খুনি এই প্যাটার্ন ব্যবহার করতে পারবে না। কমলা আশঙ্কা করেন খুনি জানলে রেগে দাগিনীকে মারতে পারে। গৌতম তার বন্ধু বিনোদকে কল করেন। পরের দিন আঙ্গুলি একই প্যাটার্নে আরেক মেয়েকে অপহরণের চেষ্টা করে। মেয়েটি গাড়িতে যাওয়ার সময় ডাস্টবিনের কাছে কুকুরছানা দেখে থামে। আঙ্গুলি বলে, ম্যাডাম, কুকুরটা আমার। তার পায়ে ব্যান্ডেজ দেখে মেয়েটি সন্দেহ করে, বলে, গত রাতে টুইটারে হ্যাশট্যাগ দেখেছি কুকুরের কাছ থেকে দূরে থাকতে। সে চলে যায়। আঙ্গুলি বোঝে তার প্যাটার্ন ফাঁস হয়ে গেছে। সে একজন হ্যাকার দিয়ে হ্যাশট্যাগের উৎস খুঁজে বের করে হ্যাকারকেও খুন করে দেয়। ওই মেয়েটিকে তার অ্যাপার্টমেন্টের পার্কিং থেকে স্ক্রুড্রাইভার দিয়ে হত্যা করে। পলিথিনে মুড়ে তার আস্তানায় নিয়ে মাথা কেটে ফেলে। দাগিনীকে বলে, তোমার কথা ঠিক, গৌতম তোমাকে খুঁজছে। মেয়েটির মাথাবিহীন দেহ গৌতমের বাড়ির সামনে রেখে আসে। গৌতম প্রথমে ভাবেন এটা দাগিনীর দেহ। তিনি হাত শুকে নিশ্চিত হন এটা অন্য কারো। পুলিশ গৌতমকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। গৌতম কমলার বাড়ি যান। বলেন, আমার একটি সাদা আর কালো পিগ লাগবে। আঙুলি দাগিনীর পায়ের ছোট শিকল খুলে বড় শিকল লাগিয়ে দরজা খোলা রাখে, যাতে দাগিনী ওয়াশরুম ব্যবহার করতে পারেন। পরদিন রাজা গৌতমকে সাদা ও কালো পিগের কাছে নিয়ে যায়। গৌতম শুকে বলেন, মেয়েটির হাতের গন্ধ সাদা পিগের মতো। খুনির সাদা পিগ ফার্ম আছে। তারা কোয়েম্বাটুরের পিগ ফার্মের তালিকা তৈরি করে। দাগিনী ওয়াশরুম থেকে ফিরে কাশের শব্দ শুনেন। বাইরে এসে পাশের সেলে একটি কঙ্কাল দেখেন, পুলিশের পোশাক পরা। আরেকটি সেলে কারো হাত দেখে ভয়ে ফিরে যান। কমলারা কোয়েম্বাটুরের ম্যাপে অপহরণের জায়গাগুলো চিহ্নিত করেন। পুরো শহর থেকে অপহরণ হলেও মেট্রোপলিটন এলাকা থেকে 4 জন প্রস্টিটিউট নিখোঁজ। গৌতম বলেন, কেন শুধু মেট্রোপলিটন? খুনির বাড়ি কাছাকাছি হতে পারে। কমলা বোঝেন খুনি প্রতিষ্ঠিত মেয়েদের টার্গেট করতে ব্যর্থ হলে রাগে প্রস্টিটিউটদের খুন করে। গৌতমরা শান্তি পিগ ফার্মে যান। কেয়ারটেকার বৃদ্ধ কানে কম শোনেন। রাজা চলে যাচ্ছিলেন, তখন পুলিশের এক সদস্য তাদের ফলো করে। গৌতমরা শান্তি পিগ ফার্মে গিয়েছিল। মধু সন্দেহ করে ফার্মে যান। বৃদ্ধের কাছ থেকে জানেন মালিক পেছনে কাজ করছেন। মধু দেখা করতে যান। শান্তি পিগ ফার্মের মালিক আঙ্গুলি মালা।
মধুকে দেখে আঙ্গুলি চিনে ফেলে। মধু কথা বলতে চাইলে আঙ্গুলি ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে আস্তানে নিয়ে যায়। মধুকে বিছানায় বেঁধে দাগিনীর বড় শিকল খুলে ছোট শিকল লাগায়, যাতে মধুর কাছে যেতে না পারে। মধু অজ্ঞান। দাগিনী পানি ছুটে তার জ্ঞান ফেরান। মধু বলেন, আমি পুলিশ, পালাও। দাগিনী বলেন, গৌতম আমাকে বাঁচাতে আসবে। আঙুলি এসে মধুকে খুন করে। কমলারা পিগ ফার্ম ঘুরেও ক্লু পান না। পরদিন নির্জন জায়গায় মধুর মাথা পাওয়া যায়। আঙুলি দেহ রেখে মাথা ফেলেছে। বসন্তী কমলাকে বলেন, কিছুদিন চুপ থাকো। কমলা বলেন, দুদিন পর দাগিনীর জন্মদিন, খুনি তাকে মারবে, কাউকে না কাউকে মরতে হবে। গৌতম বাড়ি চলে যান। রাজাকে বলেন, তুমি চলে যাও। দাগিনী সেলের কাছে গিয়ে এক মহিলাকে দেখেন। মহিলা বলেন, বিডি আছে? দাগিনী বলেন, না। মহিলা বলেন, তাহলে কথা নেই, যা। দাগিনী ফিরে যান। গৌতম ব্যালকনিতে আঙুলির অপেক্ষায়। রাতে আঙুলি তার বাড়ির সামনে আসে। গৌতম সিঁড়ির কাছে দাঁড়ান। আঙুলি গাড়ি থামিয়ে গ্লাস নামায়। গৌতম ব্যাগ থেকে ক্যাকটাস বের করেন। আঙুলি ছুরি নিয়ে প্রস্তুত। তখন রাজা পেছন থেকে গাড়ি নিয়ে আসলে আঙুলি পালায়। ক্যাকটাস গাড়িতে পড়ে আছে। গৌতম গাড়ির উচ্চতা ইঞ্চি টেপ দিয়ে মাপেন। রাজা আঙুলিকে জঙ্গলে ফলো করে, টর্চ দিয়ে খোঁজেন, না পেয়ে ফিরে আসেন। তখন আঙুলি রাজার পেটে ছুরি ঢুকিয়ে গলা কেটে হত্যা করে। গৌতমকে বলে, কাল মাঝরাতে দাগিনীকে খুন করব। পুলিশ রাজার দেহ উদ্ধার করে। আঙুলি দাগিনীকে ক্যাকটাস দিয়ে বলে, গৌতম পাঠিয়েছে। দাগিনী কেঁদে ওঠেন। পরদিন মর্চুয়ারিতে রাজার পোস্টমর্টেম শেষে দেহ হস্তান্তর করা হয়। গৌতম ডাক্তারকে জিজ্ঞেস করেন, কিভাবে মারা গেছে। ডাক্তার বলেন, গলা কেটে, ডান হাতের ছোট আঙুল কাটা। নার্স রাজার জিনিসপত্র গৌতমকে দেন। গৌতম কেঁদে ভেঙে পড়েন। বসন্তী ও কমলাও আসেন। গৌতম বসন্তীকে বলেন, আমাকে বাড়ি নিয়ে যাও, আমার জন্য অনেক মৃত্যু হয়েছে, আমি অন্ধ, আর কি করব। কমলা রেগে বলেন, তাহলে আমাকে কেন জড়ালে? তুমি অন্ধ, আমি পঙ্গু, কলেজের সিঁড়ি থেকে না পড়লে আমি খুনিকে ধরতাম। কলেজ শুনে গৌতম বসন্তীকে সেখানে নিতে বলেন। আঙুলির রক্তমাখা মেঝে পরিষ্কার করে দাগিনীকে জিজ্ঞেস করেন, কিছু লাগবে? দাগিনী সিগারেট চান। কমলারা কলেজে যান, যেখানে কমলা সিঁড়ি থেকে পড়েছিলেন। একটি প্রোগ্রামে তিনি গেস্ট ছিলেন। কমলার ধারণা খুনি অডিয়েন্সে ছিল। প্রোগ্রামের ভিডিওতে ক্যাপ পরা একজনকে দেখে সন্দেহ হয়। তার পাশের লোক বলেন, ক্লিন শেভ, 28-30 বছর, বা হাতি, ডান হাত সবসময় পকেটে। গৌতম রাজার কথা মনে করেন। মর্চুয়ারি থেকে পাওয়া জিনিসপত্র রাজার ছোট আঙুল পান। খুনির ডান হাতের ছোট আঙুল নেই, তাই গ্লাভস পরে। গৌতমের মাপা গাড়ির উচ্চতা BMW 5 সিরিজের। বিক্রেতারা বলেন, শহরে 96টি এমন গাড়ি বিক্রি হয়েছে। কমলা বলেন, একজন ডান হাতে ছোট আঙুল নেই। আলোচনায় জানা যায়, আঙুলিমালা MRK ইন্ডাস্ট্রিজ ও শান্তি পিগ ফার্মের মালিক। এ বিষয়ে জেনে গৌতমরা শান্তি পিগ ফার্মে ফিরে যান। গাড়ি দূরে রেখে প্রবেশ করেন। আঙ্গুলি নেই। বসন্তী বৃদ্ধকে পিগ কেনার নাম করে ভিতরে নিয়ে যান। কমলা গৌতমকে অফিস তল্লাশি করান। কয়েকটি ম্যাপ ছাড়া কিছুই পান না। দাগিনী রাচেলকে সিগারেট ও লাইটার দিয়ে জিজ্ঞেস করেন, আপনি কে? আমি আঙুলির শিক্ষিকা, পানিশমেন্টের জন্য এখানে। আঙুলি মাস্টারবেশন করেছিল, তাই তাকে শাস্তি দিয়েছিলাম। সে আমাকে এখানে আটকে রেখেছে। রাচেল জানান, আঙুলি তার গলা কাটতে চেয়েছিল, তাই তাকে অরফানেজ থেকে বের করে দেওয়া হয়। 8 বছর ধরে তাকে আটকে রেখেছে। পাশের সেলের পুলিশ কনস্টেবল তাকে শোধনাগারে পাঠিয়েছিল, তাই তাকেও খুন করেছে। ম্যাপটি একটি ফ্যাক্টরির। কমলা বোঝেন দাগিনী সেখানে, তবে অ্যালার্ম থাকতে পারে। পুলিশ গেলে আঙুলির রেগে দাগিনীকে মারতে পারে। গৌতম একাই ফ্যাক্টরিতে যান। কমলার নির্দেশে ম্যাপ বুঝে প্রবেশ করেন। বসন্তী বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে যান। আঙুলি দাগিনীকে চেয়ারে বেঁধে রাচেলের সামনে রাখেন। রাচেলের মাথার উপর 13টি মাথা। রিচুয়াল শুরু হয়। জানা যায়, আঙুলি হিসু করতে গিয়ে প্যান্টের চেনে আটকে যায়। রাচেল ভেবেছিলেন মাস্টারবেশন। আঙুলি বোঝানোর চেষ্টা করলেও রাচেল বিশ্বাস করেননি। তাকে হাসির পাত্র বানানো হয়। রাচেল 24 ঘন্টা নজর রাখতেন। এই অত্যাচারে আঙুলি সাইকোপ্যাথ হয়। প্রতিষ্ঠিত মেয়েদের দেখলে খুন করে। গৌতম ফ্যাক্টরিতে প্রবেশ করেন। আঙুলি দাগিনীকে মারতে যায়। দাগিনী জিজ্ঞেস করেন, পুলিশকে কেন খুন করলে? আঙুলি বলে, সে আমাকে শোধনাগারে পাঠিয়েছিল। দাগিনী বলেন, আজ আমার জন্মদিন, গৌতমকে মেরো না। তখন গৌতমের পায়ে লেগে অ্যালার্ম বেজে ওঠে। আঙুলি ছুটে যায়। বসন্তী বিদ্যুৎ বন্ধ করে। আঙুলি অন্ধকারে গৌতমকে মারতে পারে না। গৌতম একটি রুমে ঢুকে বলেন, আমি মারতে আসিনি, জীবন বাঁচাতে এসেছি। বিদ্যুৎ ফিরলে আঙুলির গৌতমের পেটে ছুরি ঢুকায়। গৌতম তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে। পায়ে শিকল পরায়। দাগিনীর চিৎকার শুনে তাকে উদ্ধার করেন।
আঙুলি হামাগুড়ি দিয়ে এসে দাগিনীর শিকল ধরে টিচার বলে ডাকেন। দাগিনী তাকে মায়া করে শিকলের চাবি মেঝেতে রেখে চলে যান। রাচেল চাবি গিলে ফেলেন। আঙুলি তার পেট কেটে চাবি বের করে পালায়। প্রেস মিটে সাংবাদিকরা দাগিনীকে জিজ্ঞেস করেন, খুনি কেন আপনাকে মারল না? দাগিনী বলেন, জানি না। তারা জানতে চান খুনির শাস্তি কি হওয়া উচিত। দাগিনী বলেন, আপনারা যাকে খুনি দেখছেন আমি তাকে দেখিনি। আমি একটি বাচ্চাকে দেখেছি, একটি অনাথ শিশু যার হৃদয়ে অজস্র ক্ষত। আমি যদি তার মা বা বোন হতাম তাহলে ভালোবাসায় আগলে রাখতাম। আঙ্গুলি টিভিতে এসব দেখে সে একটি পাহাড় থেকে ঝাঁপ দেয়। এর মধ্যে দিয়ে অতিরিক্ত শাসন ও নিজেকে পারফেক্ট ভাবা এক শিক্ষিকার হাতে গড়া এই সাইকোপ্যাথের গল্প শেষ হয়। আঙ্গুলি কেন সাইকোপ্যাথ হন, তার পেছনে কে দায়ী, রাচেল না আঙ্গুলি নিজে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী মুভি বা সিরিজের এক্সপ্লেনেশনে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।